সাদা তিল। নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হাজারো গুণের অধিকারী সাদা তিল, যেটা খেলে আমরা বিভিন্নভাবে উপকার পেতে পারি। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন হ্রাস, জ্বর, সর্দি, কাশি, যাদের শ্বাসকষ্টের সমস্যা সেটা থেকে মুক্ত করতে এই সাদা তিল অপরিসীম ভূমিকা পালন করে। কিন্তু কিভাবে খাবো আমরা সেটা জানি না। আর এছাড়া রান্নার মশলা হিসাবেও আমরা যেমন পোস্ত বা গোটা জিরে ধনে ইউজ করি, সেই রকম সাদা তিলও কিন্তু দারুণ একটা মশলার জন্য উপকারী। যে রান্নায় দেবেন সেই রান্নার কিন্তু টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়। তাই এইখানে কলার পাতা দেখছেন, এই কলার পাতা আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে। তারপরে এই কলার পাতায় সর্ষের তেল মেখে রাখবো আগে থেকেই, কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তিলের খাজা। যে তিলের খাজাটা ধরুন বাচ্চা যারা আছে তারা তো শুধু তেল খেতে পারবে না। আর বাচ্চা মানেই একটু জল নিয়ে খেলা করা, সর্দি কাশি, খুসখুসুনি কাশি, এগুলো কিন্তু বাচ্চাদের লেগেই থাকে। তাই তাদের যদি বিভিন্ন উপকরণ দিয়ে তিলের একটা রেসিপি করে দেওয়া যায়, তারা কিন্তু খেতে পছন্দ করবে আর উপকারও পাবে। বাচ্চা থেকে বুড়ো সবাই। এখানে আখের গুড় নিয়েছি। আখের গুড়ের উপকারের কথাও আমরা জানি। আখের গুড়, এখানে আছে গোলমরিচ, এটা আমি গুঁড়ো করে নেব, গোলমরিচ শিলে অথবা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এটা আছে আদার পাউডার, মানে এই আদাটা আমি শুকনো করে একদম ডাস্ট করে রাখি, গুঁড়ো করে সারা বছর ভরে প্রয়োজনে লাগাই। আর এখানে আছে সাদা তিল 500 গ্রাম। এখানে 500 গ্রাম সাদা তিল দেখুন একদম পরিষ্কার, আমি রোদে দিয়েছিলাম, রোদের থেকে নিয়ে এসেছি। তা প্রথমে তিলটা কিন্তু লো ফ্লেমে এটাকে হালকা ফ্রাই করে নিতে হবে, ব্রাউন কালার করে নিতে হবে সাদা তিল। আর যতটা তিল দেব ঠিক ততটাই গুড় হবে, কারণ তিল আর গুড় সমপর্যায় হবে। ধরুন এখানে 500 গ্রাম তিল আছে আমার কাছে, আমি মানে আখের গুঁড়ো কিন্তু 500 গ্রাম এনেছি। তা আখের গুড়, সাদা তিল, আদার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই 4টি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই তিলের খাজাটা তৈরি হবে। নর্মালি তিলের খাজা কিন্তু সাদা মানে কি বলবো, গোলমরিচের গুঁড়ো বা আদার গুঁড়ো এগুলো কিন্তু ইউজ হয় না, কিন্তু আমি দিই, আমার বাচ্চাকে খাওয়াই, অনেক উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে তিলের নাড়ু আমি করেছি, আমার চ্যানেলে আছে, ওগুলো আমি মাঝে মধ্যেই করি, কারণ এগুলো খাওয়া ভীষণ উপকারী। আর আমি যেটা উপকার পাই, যেটা আমার এক্সপিরিয়েন্স, মানে যেটা আমি নিজে উপকারিতা পাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা তিলটা দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর তিলটা ভাজার সময় প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিলটা ফ্রাই করতে হবে, নাহলে তিলটা পুড়ে যাবে। আর গুড়ের মধ্যে কোনো রকম জল দেব না, তাহলে অনেক টাইম লাগবে। অযথা জল দিয়ে টাইম ওয়েস্ট করা বা গ্যাস পোড়ানো কোনোটাই দরকার নেই। তা গুড়টা আমি পুরোটা কৌটা থেকে বের করে নেব। আর গুড়টা কিন্তু একদম ফ্রেশ গুড়, দেখেই বুঝতে পারছেন, কারণ আখের গুড় অনেক সময় অনেক নোংরা থাকে বা একটা কালো কালার থাকে, কিন্তু এই গুড়টা একদম ফ্রেশ। গুড়টা সেম পদ্ধতিতে, এটাও কিন্তু হাই ফ্লেমে গুড়টাকে নাড়া যাবে না, একদম গ্যাসের ফ্লেম লো করে এইভাবে গুড়টাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আর যত নাড়বো তত কিন্তু পাতলা হতে থাকবে, আর পাতলা হতে হতে একটা সময় কিন্তু গুড়ে পাক এসে যাবে, কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, গুড়টা কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে এইভাবে। গুড়টা হয়েছে কিভাবে সেটা দেখার জন্য একটা কাজ করতে হবে, একটা বাটিতে একটু জল নিয়ে রাখতে হবে। হয়তো 5 থেকে 10 মিনিট আমি গুড়টা এইভাবে নাড়লাম, নাড়তে নাড়তে যখন দেখুন একটা ব্লব এসে যাবে এইরকম, তখন আমি একটা বাটিতে নিয়ে দেখুন গুড়টা কিন্তু ছড়িয়ে পড়লো, তার মানে এখনও পাক আসেনি গুড়টাতে। যখন পাক আসবে দেখেই বোঝা যাবে, মানে আবার জলের মধ্যে নিয়ে আপনাদের দেখাবো কিভাবে গুড়ে পাক আসে। আর যারা পাকা রাঁধুনি তারা দেখলেই বুঝতে পারে, বা খুন্তি দিয়ে নাড়ার সময়
বুঝতে পারে, কিন্তু সবাই তো সেটা বুঝতে পারে না। আমার হাতে পড়ে গেল, দেখুন গুড়টা পুরো জ্বলে যাচ্ছে। তো দেখুন গুড়টা পুরো জমাট বেঁধে গেছে জলের মধ্যে, তার মানে পাক এসে গেছে। যখন দেখবেন জলের মধ্যে এইভাবে গুড় দিলে জমাট বেঁধে যাচ্ছে এক জায়গায়, তখন বুঝতে হবে গুড়টা পাক এসে গেছে। এটা নাড়া বন্ধ করলে চলবে না, নেড়েই যেতে হবে। এইবার এই পাক যেহেতু এসে গেছে, এবার এর মধ্যে তিলটা ঢেলে দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, মানে গ্যাসটা অফ করে দিতে হবে। আর বেশি মানে যদি পাক হয়ে যায় সেটা একদম শক্ত হয়ে যাবে, দাঁত দিয়ে ভাঙা দুষ্কর হয়ে যাবে। আর মানে কি বলবো, এই যে গোলমরিচের গুঁড়োটা এইবার দিতে হবে, আগে দিলে পুড়ে যেত। গোলমরিচের কতটা গুঁড়ো দিলাম বন্ধুরা দেখুন। আর এইবার যে আদার গুঁড়ো, মানে আদার পাউডার তৈরি করে রাখি, সেটা দিয়ে দিলাম। কাঁচা আদা কেউ যদি ভাবে যে কাঁচা আদা দেবো, সেটা কিন্তু হবে না। তাহলে আগের থেকে শুকিয়ে ডাস্ট করে নিতে হবে, কারণ আদার গুঁড়ো নর্মালি খুব কম লোকেই ডাস্ট করে পাউডার করে রাখে বছর ভরে খাওয়ার জন্য। তা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো সব মানে 4টি উপকরণ একদম মিক্সড হয়ে গেছে। আর এইখানে যে কলার পাতা আমি তেল মাখিয়ে রেখেছিলাম, এই 2টো কলার পাতাতে কিন্তু ঢেলে দেব। আমাদের বাড়িতে মানে আমার মাও তৈরি করতো বাদাম পাটালি, এইভাবে কলার পাতায় দেখেছি ছোটোবেলায় বাদাম পাটালি ঢেলে দিয়েছে। 2জন লাগে, যেহেতু আমি একা রয়েছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, এই কাজগুলো করতে গেলে 2জনের দরকার হয়। তা এইভাবে ঢেলে দেব, ও নিজের নিয়মেই কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে তিল গুড়টা। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। আর কলার পাতায় ঘি অথবা তেল মাখিয়ে দিলে ইজিলি উঠে যাবে, না হলে কিন্তু উঠতে চাইবে না। এটা কিন্তু মাস্ট। যেখানেই আপনারা কলার পাতা যাদের না থাকে তারা স্টিলের থালা ইউজ করবেন, বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে ঢাললে তেলটা কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে। আমি কলার পাতাটা রোদে দিয়েছিলাম, মানে ধুয়ে মুছে রোদে দিয়েছিলাম। তা দেখুন চারিদিকে ছড়িয়ে গেছে তিলটা। এটাও চারিদিকে ছড়িয়ে গেছে, মোটা হয়ে গেছে, একটু পাতলা করে দেব। এইভাবে দিয়ে একটু হালকা 5 থেকে 7 মিনিট গেলে হালকা একটু ঠান্ডা হবে, তখন কিন্তু আমাকে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে রাখতে হবে। না হলে যখন একদম শক্ত হয়ে যাবে তখন কিছুতেই মানে কোনো মতেই কিন্তু এটা কাটা যাবে না। তাই একটু হালকা যখন ঠান্ডা হবে, দেখুন এটা হাতাতে লেগে যাচ্ছে, হালকা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ছুরি দিয়ে এটাকে আমি কেটে রাখবো ঠিক এইভাবে। তারপর তিলের খাজাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিস পিস করে ওঠাতে হবে। তা আজকের এই তিলের খাজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বড়দের অনেক প্রণাম। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর যারা নতুন দেখছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই নিরামিষ কিচেনের সঙ্গে থাকুন, পাশে থাকুন, কমেন্টস করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা ছুরি দিয়ে কাটার সময় দেখুন এইভাবে স্মুথলি কাটতে হবে, কেটে এইভাবেই রেখে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে এটা কাটা যাবে না। তাই এখনই যদি এইভাবে পিস পিস করে মানে শেপটা দিয়ে রাখি, তাহলে ঠান্ডা হয়ে গেলে যখন তুলবো ইজিলি কিন্তু উঠে যাবে। এটা আপনারা বিভিন্ন রকম শেপে দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। আর কলার পাতায় দিলে ইজিলি উঠে যায়, কোনো প্রবলেম হয় না। যাদের কাছে কলার পাতা না থাকবে তারা স্টিলের থালা অথবা অ্যালুমিনিয়ামের থালায় দিতে পারেন। দেখুন এইবার এইটাও আমি আধা ঘন্টা পরে, খুব ঠান্ডা হয়নি, আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদের। এখনও ফুল ঠান্ডা হয়নি, কারণ আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ও এইগুলো ভালো খায়, আমি মাঝে মধ্যেই ওকে করে দিই। তো দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর পিস পিস
হয়ে গেছে। এবার আপনাদের আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কলার পাতায় কতটা ইজিলি উঠে যায় দেখতেই পেলেন। এবার উল্টে দেবো। মানে কাটা থাকলে ইজিলি উঠে যাবে, আর না হলে কিন্তু পিস করা যাবে না ঠান্ডা হয়ে গেলে। এই গোলটাই খেতে হবে। তাই তিলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, কারণ যেহেতু এটা মানে আগুনে বলছি গ্যাসে তৈরি করা, একটু ঠান্ডা হবে, তারপর যে কোনো কৌটায় তুলে এটা রেখে দেবেন, এয়ারটাইট কৌটায়। তবে ঠান্ডা অবশ্যই হতে হবে। দেখুন খুব সুন্দর একটি রেসিপি, আপনারাও ঘরে তৈরি করে খান, অনেক উপকার হবে। তা টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।